সবাইকে আমন্ত্রণ জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। একেবারে ডান দিকে আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শামসুজ্জামান দুদু, নিশ্চয়ই আপনি জানেন যে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে একটি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট করেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে, তার কম হতে পারে, তার কম হতে পারে, এবং বলেছেন যে পুরোপুরি নির্ভর করবে মানুষের চাওয়া এবং রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর। স্পষ্ট বার্তা পাওয়া গেল কিনা, আসলে কতদিন এই সরকার থাকবে? জি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই, সরকারকে ধন্যবাদ জানাই এই কারণে যে সেনাপ্রধান যে কথাটা বলেছিলেন যে 2 বছর বা 18 মাসের মধ্যে একটা নির্বাচন হতে পারে বা সম্ভাবনা আছে, তারপরে এই কথা নিয়ে সেই সময় একটু প্রশ্ন উঠেছিল যে তিনি কথাটা বললেন কেন। তা আমার কাছে মনে হয়েছে যে এই সেনাপ্রধান অন্য 5টা সেনাপ্রধানের মতো না, মানে তার নিষ্ক্রিয়তা, অস্বীকার বা এক ধরনের প্রতিবাদের কারণেই মানে ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ, পার্লামেন্ট সদস্য, এমনকি মসজিদের খতিব, বিচারাঙ্গনের প্রধান, তারা পালাইছে। তো স্বাভাবিক কারণে তার কথাটা সেই সময় জাতি গুরুত্ব সহকারে নিয়েছিলেন, কিন্তু প্রশ্ন হয়েছিল তিনি এটা বলতে পারেন কিনা। তারপরেই বেশ এক সপ্তাহ 1.5 সপ্তাহের মাথায় ডক্টর আসিফ নজরুল সাহেব ওই কথারই এক ধরনের প্রতিধ্বনি করেছিলেন, এবং পরের দিন আবার তিনি এই কথাও বলেছিলেন শেষ কথাটা সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূসই বলবেন। তো ডক্টর ইউনূসও বলেছিলেন যে তিনি যেটা বলবেন বা যে টাইম ফ্রেমওয়ার্ক দিবেন সে অনুযায়ী নির্বাচনটা হতে পারে, একটা ইঙ্গিত দিয়েছিলেন। তো তিনি গতকাল ভাষণ দিয়েছেন, পরে সকালে যেটা আমরা আল জাজিরায় দেখলাম যে তিনি একটি সম্ভাব্য এই কারণে বলছি, তিনি মানে রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন মহল থেকে যে বলা হচ্ছে যে একটা রোডম্যাপের কথা, সেটা সরাসরি তিনি বলেননি। বলেছেন 4 বছর লাগতে পারে, আবার সেই কথার পরের শব্দটাই হচ্ছে আরও কম লাগতে পারে। তার মানে তার কাজের গতি, সংস্কার, নানান বিবেচনায় তিনি এই ধরনের কথা হয়তো বলে থাকতে পারেন। আমার কাছে মনে হয়েছে তিনি 4 বছরে আনুমানিক করলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি সব মিলায় যদি উদ্ভূত ডিমান্ড করে, পরিস্থিতি ডিমান্ড করে, হয়তো আমার ধারণা 4 বছর না, 2 বছরের মধ্যেও হতে পারে, 1 বছরের মধ্যে হতে পারে। কারণ শেখ হাসিনা চলে যাবেন এই গত 3 মাস আগে যখন 1 মাসের আন্দোলন হচ্ছিল, তখন এটা কোটা আন্দোলন ছিল, কোটা বিরোধী আন্দোলন। কিন্তু তার যে এই ধরনের পরিণতি হবে, আমার মনে হয় আন্দোলন যখন শুরু হয়েছে, হ্যাঁ 16 বছর ধরে সব রাজনৈতিক দলই কম বেশি 14 দল বাদে তিনি পদত্যাগ করুন, চলে যান, এই ধরনের একটা দাবি ছিল। 1 দফার দাবিটাও কিন্তু তাৎক্ষণিক না, সব শেষে আসলো। হ্যাঁ সব শেষে না, তারও 2-2.5 বছর আগে রাজনৈতিক দলগুলো করেছিল, সেটা তো ছিল। হ্যাঁ, তো সর্বশেষে ওইটা কিন্তু প্রত্যাশিত ভাবতে পাওয়া যায়নি, এমনকি শেখ হাসিনাও ভাবে নাই, কিন্তু সেটাই সংগঠিত হয়েছে। অর্থাৎ এটা পিপুলস ডিমান্ড, এটা মানুষের দাবি কিন্তু ওই জায়গায় চলে গেছিল। সেজন্য ডক্টর ইউনূস সাহেব নির্বাচন দিতে চান, এটা আমি বিশ্বাস করি, কিন্তু পারিপার্শ্বিক নানা কাজের জন্য তিনি এতদিন বলেননি, এখন একটা সম্ভাব্য দিচ্ছেন। সঙ্গে যেহেতু আরেকটা কথা বলেছেন, ওই জন্য আমি বলছি ওই জায়গাটা স্থির না, আরও এগিয়ে আসতে পারে অবস্থার প্রেক্ষিতে। সেই জন্য আমি এটা শুভ সংবাদ বলে মনে করছি। জি, আপনাকে জানতে চাই, আসলে যেটি বলছিলেন যে 2-3টি টাইম ফ্রেম আগে এসেছে, ফাইনালি প্রধান উপদেষ্টা বললেন যে সর্বোচ্চ 4 বছর, কম হতে পারে, সেটি তিনি বলেছেন। এবং তার আগে গতকালকে যে প্রধান উপদেষ্টার যে ভাষণ ছিল, তারপরে আজকে বিএনপির যে রিয়াকশন, সেটা বলা হচ্ছে যে বিএনপি একটু আশাহত হয়েছে নির্বাচনের রোড ম্যাপ না দেয়াতে। তারপরে আসলে খবরটা হয়তো তিনি জেনেছেন। আমি একটু জানতে চাই যে কতটা সহজ হবে পথটা, মনে হয়? কিসের পথ? এই যে ধরেন এই 4 বছর কথা যেটি বলা হচ্ছে, যেসব সংস্কার এখন সামনে, অনেক কাজ বলেছেন প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে
অনেক সংস্কার করে যেতে চান এবং তিনি একটা কথা স্পষ্ট করে বলেছেন যে যদি রাজনৈতিক দল এবং জনগণ বলে যে এই সংস্কারগুলো দরকার নাই, বাদ দাও, নির্বাচন দাও, সেটি তারা করবে। যেই সময়সীমার কথা বলা হচ্ছে সেই পথটা কতটা সহজ বলে মনে করেন? প্রথম কথা হচ্ছে যে সময়সীমার কথা বলা হচ্ছে এটা কোনো চূড়ান্ত সময়সীমা না। উনি যেটা বলেছেন বা বোঝাতে চেয়েছেন, উনি আল জাজিরার সাথে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগেই কথা বলেছেন আজারবাইজানে। আমার সৌভাগ্য হয়েছিল সেখানে ওনার পাশেই থাকার। উনি বলেছেন যে আমরা যে কাজগুলো হাতে নিয়েছি, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, 6টি কমিশন এর মধ্যে পুরোদমে কাজ করছে। আজকে আরও 5টি কমিশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। তো এই যে 11টা আলাদা আলাদা ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। শুধু এই 11টা সেক্টর না, এর বাইরেও আরও অনেকগুলো সেক্টরে সংস্কারের আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুপারিশ এসেছে। এটা তালিকাটা অনেক দীর্ঘ, সব হয়তো সম্ভব হয়নি। তারপরে 11টা সেক্টরে এখন পর্যন্ত সরকার সংস্কারের জন্য আলাদা আলাদা কমিটি করেছে। এখন এই কমিটিগুলো যখন সংস্কারের সুপারিশটা দেবে, এই সুপারিশটা পাওয়ার পরে একটা জিনিস বোঝা যাবে যে অ্যাকচুয়ালি সংস্কারটা কী পরিমাণে হবে। এটা কি মোটা দাগে একটা সাধারণ মাপে একটা সংস্কার হবে, নাকি ব্যাপক আকারে একটা সংস্কার হবে, এবং সংস্কারটা কতদিনের মধ্যে এটা বাস্তবায়ন করা যাবে, বা কতটুকু সংস্কার আসলে সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে। কারণ এখানে তাদের অভিমতটা খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি মনে করে যে আমাদের এটুকু সংস্কার হলেই আমাদের এই মুহূর্তে চলবে, বাকি যেই সুপারিশগুলো এসেছে এই সুপারিশগুলো আসলে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা, কিংবা তারও পরে আরও যে সরকার আসবে, কিছু কিছু বিষয় আছে যে এটা একেবারেই শর্ট টার্ম কোনো সলিউশন নাই এগুলোতে। যেমন বিচার বিভাগের সংস্কারের কথা, যেটা এক দুই বছরের বিচার বিভাগের যে আমাদের যে অবস্থা এখন, তাতে সংস্কার করা সম্ভব না পুরোদমে। তো এরকম আরও অনেকগুলো বিষয় যখন সংস্কার কমিশনের সুপারিশগুলো পাওয়া যাবে, তারপর এটার উপর নির্ভর করবে আসলে এই সুপারিশের কতটুকু গ্রহণ করা হবে, কতটুকু এই মুহূর্তে বাস্তবায়নযোগ্য এবং কতটুকু পরে বাস্তবায়ন হবে। বিষয়টা কি এরকম যে ধরেন এখন যে টাইম ফ্রেমটা সামনে আসলো, সর্বোচ্চ 4 বছর, আপনি বলছেন যে 31 ডিসেম্বর যে সামনে যে সময় আছে, যে এই যে কমিশন যেগুলো গঠন হয়েছে তার 31 ডিসেম্বর তো আসলে প্রস্তাবনা দেবে, তারপরে দলগুলোর সঙ্গে আলোচনা, তারপরে বিষয়টা আরো স্পষ্ট হবে যে আসলে কত সময় লাগবে। এক্স্যাক্টলি এই কথাটাই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে ওনার ভাষণেও বলেছেন যে সংস্কার প্রস্তাব আসলে বা সংস্কার প্রস্তাবটা চূড়ান্ত হলেই কিন্তু তারপরে উনি নির্বাচনের একটা রোড ম্যাপ দিয়ে দেবেন। রোড ম্যাপ বলতে কি, রোড ম্যাপটা আসলে দেওয়া হয়েছে, তারিখটা শুধু দেওয়া হয়নি। তারিখটা জানা গেলে তারপরে বাকি প্রক্রিয়াগুলো কী হবে সেটা সবাই আমরা মোটামুটি ধারণা করতে পারি। তো এই সংস্কার আসলে কতটুকু হবে তার সেটা নির্ভর করছে, প্রস্তাব কী হবে তার উপর নির্ভর করছে, পথটা কতটা কঠিন হবে এবং পথটা কতটা দীর্ঘ হবে। সরকার কি মনে করে যে সংস্কার তো একটা বড় দাবি শুরু থেকেই, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সেটা একটি বড় চাপ, রাজনৈতিক দলগুলোকে সংস্কার কতটা চাচ্ছে বলে মনে হয়? রাজনৈতিক দলগুলোই কিন্তু সরকারকে এই ম্যান্ডেটটা দিয়েছে সংস্কার করার জন্য। অ্যান্ড সংস্কারের রকম ফেন নিয়ে মতবিভেদ থাকতে পারে, সংস্কার কতটুকু প্রয়োজন সেটা নিয়ে এক এক দলের এক এক রকম মতামত থাকতে পারে, কিন্তু সংস্কার যে কিছু হতে হবে এটা নিয়ে আমার মনে হয় না দ্বিমত করার মতো কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে আছে, বা কোনো রাজনীতিবিদও এটা নিয়ে দ্বিমত করেনি। কিছু কিছু জিনিস যে সিস্টেমটা আমাদের এর আগের সরকার রেখে গিয়েছে, মানে আসলে কোনো সিস্টেম রাখেনি, যে মানে যে সিস্টেমটা ছিল সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। সিস্টেমটাকে, একটা সিস্টেমকে রেস্টোর করে আরেকটা সিস্টেম পুনর্গঠিত, মানে আরেকটা সিস্টেম দাঁড় করানো পর্যন্ত কিছু কিছু পদক্ষেপ প্রয়োজন। সেই পদক্ষেপগুলো যে নিতে হবে এটা নিয়ে কেউ কিন্তু দ্বিমত পোষণ করেনি। এখন সেই কিছু কিছু পদক্ষেপগুলো আসলে কি পদক্ষেপ এটাই এখনো ডিটারমাইন হয়নি, এবং এটা ডিটারমাইন যখন হবে তখন পুরো চিত্রটা সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। এখন কি ধরেন সংস্কারের থেকে নির্বাচন শব্দটা কি বেশি শোনে সরকার? দুটোই শুনে, এবং দুটোই সরকারের আসলে প্রায়োরিটি লিস্টে আছে, দুটো প্যারালালই চলছে, দুটো কাজে। নির্বাচন তো সরকারের প্রধানতম অঙ্গীকার, নির্বাচনের আসলে কোনো বিকল্প নেই রাজনৈতিক ব্যবস্থায়। নির্বাচন হবে এবং নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। যে প্রশ্নটা অমীমাংসিত এখনো, নির্বাচনের জন্য, নির্বাচনের আয়োজনের জন্য আসলে কি কি সংস্কার প্রয়োজন সেটা হয়তো আমরা জানতে পারবো সামনে। অনেক ধন্যবাদ শামসুজ্জামান দুদু।
বিএনপি সহ আরও বিভিন্ন বিশ্লেষক যারা টকশোতে এসেছেন এবং বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন যে সংস্কারের স্পষ্ট করে আসলে সময়সীমা বলেননি যে কত সময় লাগতে পারে, কিন্তু খুব বেশি সময়ের কাজ বলে বিএনপি মনে করে কিনা। এখন যে ধরেন সর্বোচ্চ 4 বছর, জি সংস্কার, এবং যেটি আপনারা বলছিলেন যে নির্বাচনের সংস্কারগুলো ওই মূল ফোকাস থাকার কথা, সেই যে বিষয়গুলো আসলে আপনাদের মাথায় আছে, তাতে করে আসলে কত সময় লাগতে পারে বলে মনে হয়? আপনাকে একটা খুব পরিষ্কার করে একটা কথা বলি, কম বেশি গত 20 বছর মানুষ ভোট দিতে পারেনি, একেবারে এটা খুব একটা অল্প সময় না, কিন্তু এই ভোট দিতে না পারার ব্যাপারটা সরকারের উপরে 20 বছর কিন্তু একটা সরকার ছিল, কিন্তু ওর প্রতি যে আস্থা, বিশ্বাস, সমর্থন, ভালোবাসা, এই জিনিসটা কিন্তু ঘাটতি ছিল বলা যায়। কোনো কোনো ক্ষেত্রে শেষের দিকে একেবারেই ছিল না। 3টা নির্বাচন 24, 18, 14, 18 আর 24, এটা কেউ যদি মনে করে যে সরকারকে অন্যায়ভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটা একটা ভয়াবহ কথা হবে। এই অন্যায়টা তৈরি করেছিল শেখ হাসিনা বা গত সরকার। সে তার নিজেই বলে না, আমাদের দেশি ভাষায় গোড় খোলা, নিজের জন্য যে গোড় খোলে সে ওর ভিতরে পড়ে। তো অনেকটা শেখ হাসিনা গণতন্ত্রকে নির্বাসিত করার কারণে এই পরিণতি বা এই পরিস্থিতির উদ্ভব হয়েছিল। আপনি বাংলাদেশের শুরুর দিকে যদি তাকিয়ে দেখেন, এটা মানে এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। 72-এর পরে 73-এ একটা নির্বাচন হয়েছিল। জি, তো এক সাগর রক্তের বিনিময়ে একটি দেশ অর্জন করেছিল গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার, এটা প্রত্যাশিত ছিল। কিন্তু আপনি ওই নির্বাচনের দিকে তাকিয়ে দেখবেন যে এমন একটা নিয়ন্ত্রিত ব্যবস্থায় যখন শেখ মুজিব জীবিত এবং তার মানে দ্বিতীয় জীবনে, অর্থাৎ পাকিস্তানি জীবন বেরিয়ে যখন বাংলাদেশের জীবন আসলো, তার যে প্রতিশ্রুতি সেইগুলোর প্রথম প্রতিফলন হওয়ার কথা ছিল 73-এর নির্বাচন। সেই জায়গায় জাতি হোঁচট খায়, একেবারে হতাশ হয়। এই হতাশা মর্মান্তিক পরিণতি হচ্ছে মানে 75-এর 24শে জানুয়ারি 4র্থ সংশোধনী সংবিধানের বাকশাল গঠন, এবং বাকশাল গঠন কতটা ভয়ানক এবং ভয়াবহ ছিল তার পরিণতি 75-এর 15ই আগস্ট। জিনিসটা অনেকে মানতে পারে না, কিন্তু বাংলাদেশ কিন্তু একক সম্রাট তৈরি করার জন্য, রাজা তৈরি করার জন্য তৈরি হয় না। তার মৌলিক অধিকারটা, মিনিমাম ভোটিং পাওয়ারটা সে কেড়ে নেয়। এই সরকারের, ওই যে বর্তমানে এই সরকারে আমরা সমর্থক, এই আগাগোড়ার থেকে আমরা একে সমর্থন এখনো করি। তো তার কাছে আমরা অন্য বিষয়গুলোকে প্রাধান্য না দিলেও আমরা বলতে স্পষ্ট করে আমার দলের পক্ষ থেকে আমার মহাসচিব, মুখপাত্র হিসাবে তিনি কিন্তু বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন করলে যে সংকটটা তৈরি হয়েছে, তার নির্বাচনের ডেট ঘোষণা করলে অর্ধেকটা কেটে যেত। অনেকে মনে করছে শুধু নির্বাচনের জন্য বিএনপি উতলা হয়েছে। তো একটা রাজনীতি দল 20 বছরের লড়াই করছে কিসের জন্য? মানুষের অধিকারের জন্য। তো সে অধিকার যদি কেউ আটকে দেয়, তখনই তো সন্দেহ, অবিশ্বাসটা তৈরি হবে। সেই জন্য আমরা মনে করি সংস্কার নদীর মতো বহমান। আজকে পানিটা যেখানে আছে না, কাল সকালে সেখানে থাকবে না। সেহেতু এই সংস্কারের আগামী সরকার সব শেষ করে ফেলতে পারে, এই সরকার তো পারবেই না। আগামী সরকার এসব শেষ করে ফেলবে, এটাও ভাবার কোনো কারণ নেই। এটা চলতে থাকবে, চলমান একটা প্রক্রিয়া। সেই জন্য আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত মানে পণ্ডিত মানুষ, গবেষক মানুষ, চিন্তাশীল মানুষ। তো সেই মানুষটা যদি স্পষ্টভাবে মানে দিন তারিখ উল্লেখ করতেন, তাহলে আমার মনে হয় সংকট, সম্ভাবনা অন্যদিকে মোড় নিত। সেটা তো সেটা অনেক কিছু হয় না। সেটা কি আসলে আজ সম্ভব এখন? মানে আমি আসলে আমাকে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। আমার কাছে মনে হয় এখন যদি কোনো তারিখ ঘোষণা করা হতো, তাহলে আরেকটা নতুন সংকট তৈরি হতো। কারণ তখন এই তারিখটাকে রক্ষা করার জন্য যেন আরেকটা নির্বাচনের আয়োজন করা হতো, যেটা আসলে জাতির কোনো আসলে চাওয়া নয়। সবার চাওয়া একটা সুন্দর নির্বাচন, এমন একটা নির্বাচন যেখানে সবাই ভোট দিতে পারবে এবং সবার মতামতের প্রতিফলন থাকবে।
এবং সেটার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে কতটুকু না করলেই নয়। এই প্রসঙ্গে আমার কোনো দ্বিমত নাই যে সংস্কার নদীর মতো বহমান অবশ্যই, এবং এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা খুব দ্রুত এই সরকার সব সংস্কার করে ফেলবে, একেবারে রাষ্ট্রের খোলঞ্চে বদলে ফেলবে এমনটা ভাবার কোনো কারণ নেই। মাননীয় প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যে বলেছেন যে কতটুকু সংস্কার না করলেই নয়। এই ব্যাপারে যখন আমরা ঐক্যমতে পৌঁছাতে পারবো সবার সাথে, সব রাজনৈতিক দলের সাথে, তখনই রোডম্যাপটা ঘোষণা করা হবে। এবং সেইটা কিন্তু খুব বেশি দূরে না। সেইটা আপনি এখন নভেম্বর মাস, ডিসেম্বর মাসের মধ্যে সংস্কার কমিশনগুলোর সুপারিশ পেশ করার কথা। সেটা যদি খুব বেশি বিলম্বিত হয়, বড় জোর 2 সপ্তাহ বিলম্বিত হবে। এটা নিয়ে কিন্তু আলোচনার সুযোগ আছে। আমি বিশ্বাস করি, বা আমাদের সরকারও বিশ্বাস করে, যখন এই প্রস্তাবগুলো এসে যাবে তখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার পরে এক ধরনের সিদ্ধান্ত সবাই এসে যাবেন যে আমরা এই সংস্কারগুলো এই মুহূর্তে এই সরকার করবে, আর কিছু সংস্কার আছে যেগুলো পরবর্তী সরকার নির্বাচিত, যারাই নির্বাচিত হন তারা করবেন। তো এই ব্যাপারে যখন সিদ্ধান্তটা হয়ে যাবে তখন আর নির্বাচনের তারিখ বা নির্বাচনের সময়সীমা ঘোষণা করতে সরকারের কোনো বাধা থাকার কথা না, এবং আমার সরকার প্রধানও কিন্তু সেটা স্পষ্ট করেছেন। তো আমি মনে করি যে এটার জন্য আরেকটু ধৈর্য ধরা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 3 মাস সময় কাটিয়েছে। অনেকগুলো অনেক ধরনের দায়িত্ব তাকে নিতে হয়েছে, দৈনন্দিন সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক সমাধানেরও। তো সব বিষয়ে কাজ হচ্ছে। জি, একটা বিরতি নিয়ে ফিরছি। সংশ্লিষ্ট দলগুলো আসলে মানে ঐক্যবদ্ধভাবে এই সময়টুকু সরকারকে দেবে কিনা, যেটি ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছেন যে সবকিছু নির্ভর করছে জনগণ এবং দলগুলোর উপর। আমরা বিরতি নিয়ে ফিরছি আলোচনায়। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। জেডএসআর ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। আবারও স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন এই বিষয় নিয়ে। আছেন শামসুজ্জামান দুদু, আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। শামসুজ্জামান দুদু, বিএনপি মহাসচিব আজকে বলেছেন যে নির্বাচন দিলে আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে, বিএনপি ক্ষমতায় যাক না যাক সেটা বিষয় নয়। নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়। নির্বাচন কি সরকার, এই বিএনপি একটু বেশি গুরুত্ব দিচ্ছে? নির্বাচন দেওয়া এই সরকারের কাজ না, শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ না। আমি বাকিটা বাদ দিলাম। কারণ বাকিটা বাদ দিচ্ছি যে বাজার তাদের হাতে থাকলে পরে 100-200 গুণ জিনিসের দাম বাড়তো না। তো এটা তাদের হাতে নাই, সিন্ডিকেটদের হাতেই আছে। আইন শৃঙ্খলা তাদের হাতে নাই। তো নির্বাচনটা তাদের হাতে আছে, সরকারের হাতে আছে। তো 20 বছরে যেটি সম্ভব হয়নি, তো এই সরকারের উপরে স্বাভাবিক কারণে মানুষ প্রত্যাশা করে যে তারা অন্ততপক্ষে একটা ভোট দেওয়ার ব্যবস্থা করবে। তো সে দায়িত্ব এই সরকার নিল না। তাহলে সরকার নিয়ে মানুষের যে ভালোবাসার জায়গা, সমর্থনের জায়গা, সেই জায়গাটায় তার একটু ধাক্কা খাবে। আপনি কোনো মানুষের ম্যান্ডেট ছাড়া, মানে ভোট ছাড়া, কারণ এটা হচ্ছে সাংবিধানিক সরকার, কিন্তু এটা কোনো বিপ্লবী সরকার বলে যারা দাবি করে ওই সরকার না। এটা হলো সাংবিধানিক সরকার, সংবিধানের আওতায় সংবিধানকে আফল করার জন্য, রক্ষা করার জন্য এই সরকার একেবারে 100% সত্য। তো আমি সংবিধানের আওতায়, এই দেশে গণঅভ্যুত্থান হয়েছে, 30-90 দিনের ভিতরে নির্বাচন হয়েছে। তখন একটা সামরিক স্বৈরাচার ছিল, তখনও দুর্নীতি ছিল, কিন্তু এই সংস্কারের যে প্রসঙ্গগুলো সামনে এসছে, সেই প্রসঙ্গ তখন যিনি সরকার ছিলেন তিনিও বিচক্ষণ ব্যক্তি, প্রধান বিচারপতি বিচারাঙ্গনে। তো এইগুলো মুখ্য হয় না, পরে একটা সরকার আসছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এখন যে সরকার যে সংস্কার কাজগুলো করছে, সংস্কার এটা দিয়ে কিন্তু গত এই গণঅভ্যুত্থান হয় নাই। সরকার মানে পুলিশ বাহিনী ছিল শেখ হাসিনার, এই যে কি বলে প্রশাসন ছিল শেখ হাসিনা, যেটা এখনো এক বিদ্যমান, কিন্তু এখনো সেটা খুব যে মানে উলটপালট হয়েছে এমন না। কিন্তু না, আমি শেষ করে দিই, তাহলে বুঝতে পারবেন আমি কোন দিকে কথা বলতে চাচ্ছি। বিপ্লব, অভ্যুত্থান যাই বলেন হয়ে গেছে, হয়েছে না? তাহলে পুলিশ বাহিনী লাগে না। মানে একটা সরকার পরিবর্তন করতে গেলে তারপরে প্রশাসন লাগে না, জনগণের স্পিরিটটা খুব জরুরি।
তো এখন একটি সংস্কার ছাড়াও আমি ধরে নিলাম এই সরকার আরও 1 বছর থাকলেও এই যারা যেখানে আছে এটা ধরা খুব কঠিন। মানে 10% সংস্কার বা 10% পরিবর্তন এটা কিন্তু আমি দেখি না চোখে। আগের প্রশাসনটা দিয়ে এই সরকার কাজ করছে, সেটা যদি ভালো হয় তাহলে ওদের দিয়েই করছে, তাহলে হোয়াই নট, নির্বাচন করতে অসুবিধা কি? এই প্রশাসন দিয়ে জনগণ যদি ঠিক থাকে, চুরি করে এত সহজ ব্যাপার না। আপনি কি বিশ্বাস করেন যে এখন যে বাস্তবতায় দেশ আছে তাতে করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে? শুধু সুষ্ঠু বাস্তবতার নির্বাচন না, পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচনটা এখন করা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক, তার প্রশাসন, তার নেতৃত্বে যারা কাজ করছে, এত ভালো লোক আর সমসাময়িক সময় আসবে এটা ভাবা ঠিক না। না, কিন্তু আপনার কি মনে হয় যে শুধু নির্বাচনের জন্য এরকম একটা সরকার আসলো? অবশ্যই, আমরা তো কোর্টেও গেছি, আপনারা গেছেন, কিন্তু মানুষের আমরা যে চাওয়া, গেছি, মানুষের যে ওটা প্রত্যাশা, সমর্থন জামাত ইসলাম করছে, সেটা কেয়ারটেকার সরকারের। আমরা কিন্তু দলীয় সরকারের অধীনে আগামী সময় আবার ইলেকশন হোক এটা আমরা কিন্তু বলি নাই। আমাদের 31 শপথ দেখলে বুঝতে পারবেন পরিষ্কারভাবে। সেই জন্য এই সরকার যদি কিছু ভালো কাজ করতে পারে, তার ভিতর মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, এটি যদি সম্ভব না হয় তাহলে যে জায়গাটায় মানে আস্থার সংকট দেখা দেবে, সেটা খুব ভালো জায়গায় জাতিকে নেবে না। এটা হলো আমার কথা। সেই জন্য আমাদের মুখপাত্র কিন্তু স্পষ্ট করে বলছেন, যদি উদ্যোগ সরকার নেয় তার অর্ধেক সমস্যার সমাধান তখন হয়ে যাবে, সেটা ইলেকশন। জি, একটু শুনি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। আমি একটু যেটা জানতে চাচ্ছিলাম, যেটা শেষ করেছে এই প্রশ্নই আপনার কাছে একটু রাখতে চাই। সংসদীয় দুটো যেটি বলেছেন যে ম্যান্ডেট ছাড়া সরকার, কথাটা তিনি, আপনাকে মনে হয় যে এটি আসলে ম্যান্ডেট ছাড়া? না, আমি এটার সাথে মোটেও একমত না। ম্যান্ডেট অবশ্যই আছে। এই সরকারের সাথে দেশের এই মুহূর্তে সক্রিয় যে কয়টা রাজনৈতিক দল আছে, প্রত্যেককে এই সরকারের সাথে আলোচনা করে সরকারকে সমর্থন দিয়েছে। তো সরকার যদি, এই রাজনৈতিক দলগুলোর যদি ম্যান্ডেট থাকে, এই রাজনৈতিক দলগুলোর যদি জনসমর্থন থাকে, তাহলে সরকারেরও জনসমর্থন আছে। আর যদি রাজনৈতিক দলগুলো মনে করে যে তাদের জনসমর্থন নাই, তাহলে সরকারেরও জনসমর্থন নেই। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর নির্বাচনে কি সব সমস্যার সমাধান মনে হয়? নির্বাচনে এখানে আপনি যে কথাটা বলেছেন, এখানে কিন্তু একটা শব্দের ব্যবহার আছে, শুধু। এই শুধু শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই কারণেই গুরুত্বপূর্ণ যে যেন তেন একটা নির্বাচন দিয়ে দিলে, কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে আপনি তো 3 মাসের মধ্যে, আগামী 3 মাসের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে তো আমাদের ফেসিবাদের যে সরকার প্রধান, সেও নির্বাচন করার যোগ্য। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি কিন্তু নির্বাচন করার জন্য এই আইনি প্রক্রিয়ায় যদি উনি মুক্ত হয়ে না আসতে পারেন, ওনার কিন্তু নির্বাচন করার এই মুহূর্তে সুযোগ নেই। তো এরকম আরও কিছু বিষয় আছে। তো এগুলো হলো রাজনীতির বিষয়, আমি রাজনীতির বিষয় বাদ দিলাম। সরকারের ম্যান্ডেটের কথা যখন আপনি বললেন, সরকারকে দেশের সবগুলো রাজনৈতিক দল এক হয়ে সমর্থন দিয়েছে এবং বলেছে যে আপনাদেরকে আমরা একটা যৌক্তিক সময় দেব। এই যৌক্তিক সময় একটা নির্বাচনের জন্য, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সংস্কার যেগুলো আছে সেগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ঠিক করে তাহলে একটা নির্বাচন দিবেন। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চাইবে তার কাছে সরকার ক্ষমতা হস্তান্তর করবে। এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নাই। সরকারকে এই নির্বাচনের পাশাপাশি আরও কিছু কাজ করতে হচ্ছে। এর মধ্যে একটা বড় কাজ হচ্ছে সংস্কার, এর আগে আমরা আলোচনা করেছি সেটা। পাশাপাশি বিচার, গত 15 বছরের যে নানা ধরনের অপকর্ম হয়েছে, এগুলো ডিনাই করার সুযোগ নেই কোনোভাবেই। বিএনপিও এগুলো ডিনাই করার কোনোভাবেই সম্ভব না তাদের পক্ষেও। এই বিচার কাজটা কিন্তু সরকারকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, আপনারা দেখেছেন। এই বিচার যদি সম্পন্ন না করা যায়, তাহলে যে অপশক্তি ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে যে অপশক্তিকে বিতাড়ন করেছে, তারা কিন্তু ফিরে আসবে। তারা কিন্তু বসে নেই। গতকাল কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেখানেও কিন্তু উনি বলেছেন যে তারা দেশ থেকে অনেক অর্থ নিয়ে গেছেন, দেশের বাইরে নিয়ে গেছেন। সেই অর্থ তারা এখন ব্যবহার করছেন ফিরে আসার জন্য। তাদের যারা সুবিধাভোগী, তাদের একটা বড় অংশ দেশে রয়ে গেছে। তো তারাও কিন্তু নানাভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির একটা চেষ্টা চালাচ্ছে। তো যদি আপনার এগুলো দমন না করা যায়, তাদেরকে নিবৃত্ত না করা যায়, যদি এই ফেসিবাদী শক্তির যদি বিচার না করা যায় এবং প্রয়োজনীয় সংস্কারগুলো যদি না করা যায়,
তাহলে কিন্তু কোনো নির্বাচন অর্থবহ হবে না। নির্বাচন হলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমি একমত। কিন্তু আমাদের দেশের সমস্যার পরিমাণ এত বেশি, অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেলেও বাকি অর্ধেক সমস্যা এত বেশি যে আসলে ওইটা দিয়ে আপনি খুব বেশি এগোতে পারবেন না। এই জন্য রাজনৈতিক দলগুলোর কাছেও সরকার একটা সহযোগিতা চেয়েছে যে আপনারা আমাদেরকে বলে দেবেন যে কতটুকু প্রয়োজন, যতটুকু না হলেই নয় ততটুকু, এবং সেটা ডিটারমাইন কিন্তু খুব ডিটারমাইন করার জন্য খুব বেশি দিন অপেক্ষা করার প্রয়োজন নেই। সরকার কিন্তু একটা টাইমলাইন দিয়েছে যে কোন টাইমলাইনের মধ্যে দিয়ে সেটা ডিটারমাইন হবে। জি, শামসুন্নাহার দুদু যেটি বলছিলেন যে চট করে আসলে নির্বাচন দিয়ে দিলে উদ্দেশ্য, এই যে সংস্কারের আগে নির্বাচনে গেলে আন্দোলনের উদ্দেশ্য হবে, হয়তো টিআরবি তেমনটা আজকে বলেছে। টিআরবির পক্ষ থেকে আজকে একটি সংবাদ সম্মেলন ছিল 100 দিন উপলক্ষে সরকারের। সেই জায়গাটাই এই যে বিচারিক প্রক্রিয়া যেটি চলছে, ফ্যাসিবাদ ফিরে আসবে, বিএনপিরও নানা সংকট আছে, নির্বাচনে আসা না আসার নেতৃত্ব পর্যায়ে, সেই জায়গাটাই এই জায়গাটাই আসলে বিএনপির অবস্থান কি? একটি নির্বাচিত সরকারই ফ্যাসিবাদকে রুখতে পারে, তার গ্রাসরুট পর্যন্ত একটা সমর্থন থাকে। আর এই সরকার এতদিন তো সেটা আপনারা 15 বছর আন্দোলন করেও তো পারেন নাই। আমরা এই সন্তানের উদ্যোক্তার নার্সের ভূমিকা যারা পালন করছে, প্রসব বেদনার 1 মাসে যে নার্স বাচ্চাটা বের করেছে, যে মা বাবা 9 মাস ধরে এটা পেটের মধ্যেই রাখছে, লালন পালন করছে, আপনি আবার 9 মাসটা ভুলে যাচ্ছেন। আপনি 1 মাস নিয়ে নার্সের ভূমিকাটা পালন করছে, এটা নিয়ে আপনি খুব উদ্গ্রীব। আপনি কেন রাজনৈতিক দলগুলোকে মানে ব্যর্থ বলছেন, তারা পারে নাই বলছেন? তাদের তো চেষ্টাটাই তাদের সন্তানরাই করছে। আমরা ছাত্রনেতা ছিলাম, তার মানে কি এই বেগম যা পারে নাই বলে আমরা সফল হয়েছি? 90-এর গণঅভ্যুত্থানের কথা বলছি, মৌলানা ভাসানী শেখ মুজিব পারে না বলে ছাত্র ইউনিয়ন 69 গণঅভ্যুত্থান পারছিল। এটা একটা অপব্যাখ্যা। ওরা পারে না, আমরা পারছি। তো সময়টা এখন যারা যুবক, আমরা যখন যুবক ছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস 84, উনি আবার একটা সময় আমেরিকায় লেখাপড়া করছেন, মুক্তিযুদ্ধ করছেন। উনি হয়তো অস্ত্র ধরে এখানে যুদ্ধ করেননি, কিন্তু সেখানে আবার সে লড়াইয়ের সঙ্গে ছিলেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযোদ্ধাই ছিলেন না। কেউ যদি বলে বসে, এটা মিথ্যার অপলাপ হবে। তো সেই সময় যারা বিশ্বে বিভিন্ন জায়গা থেকে মুক্তিযুদ্ধ, যেমন এই আন্দোলনও শুধু বাংলাদেশের মানুষ লড়াই করছে, এটা ঠিক না। সারা বিশ্বে যে যেখানে ছিল ফ্যাসিবাদের বিপক্ষে, তারা কিন্তু এক ধরনের লড়াই করেছে। দীর্ঘ কেউ 18 বছর না, 20 বছর না, 25 বছর আসতে পারেনি দেশে। সেই আমি যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে যে নির্বাচনটা কেন জরুরি। অর্ধেকের কথা বললাম, নির্বাচন হলে এবার সরকার হবে, বাকি অর্ধেকটা শেষ করবে। আমি নির্বাচন করলাম না, বাকি অর্ধেকও হলো না, পরেরটুকু হলো না। নির্বাচনের পথে তো যাচ্ছে সরকার, না না, সরকারের নিয়ে আমি তো আগে বলতাম ভালোবাসার সরকার, এটা আমার। আমি এখন বাস্তবতা বলছি, এই সরকারকে আমরা সমর্থন করি, এখনো করি। শুরু থেকে বলছেন, শুরু থেকে সমর্থন। তো সেখানে আপনার যেন তেন প্রকারে যে নির্বাচনের কথাটা আসছে, নির্বাচন যেন তেনভাবে কেউ চাচ্ছে না। এই সরকার আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, প্রশাসন আছে, যেন তেন মানে কি এই পুরো প্রশাসন করতে গেলে আমার ধারণা পরে 3টে সরকার ছাড়া এই প্রশাসনকে রাতারাতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের রাতারাতি সব মামলা প্রত্যাহার হয়ে গেছে। না, যেটা বলছিলেন আমি শেষ করি না, জি, তার সাজাপ্রাপ্ত মামলাও তিনি বাতিল করছেন, কোর্ট বাতিল করছে, যেভাবে শেখ হাসিনাটা বাতিল হয়েছিল। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর সব মামলা বাতিল হয়েছে, ইনি প্রধান দায়িত্ব নেওয়ার পর হয়েছে। এটা ভালো, কারণ উনি এখন লড়াইয়ের মাধ্যমে এগুলো চান। উনি আমাদের 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা গণতন্ত্রের জন্যে। এইবার যারা লড়াই করছে মনে হচ্ছে এদের মামলা আসলে এটা শুধু মীমাংসা হবে, 60 লক্ষ দরকার নাই, ভাবটা এরকম। তো এই যে 60 লক্ষ উনি যেটা বললেন, তারেক রহমান সাহেব নির্বাচনে উপযুক্ত না, যদি এখন ইলেকশন হয়, যদি এখন ইলেকশন, হ্যাঁ, উপযুক্ত করার 3 মাসে সম্ভব হয়নি, আরো 3 মাসে সম্ভব হবে কিনা, ওটা বাতিল হতে পারত। বেগম যেটা বাতিল হতে পারে 3 মাসে, এটা আছে। তো ওনারা যদি ইলেকশন করতে না পারে, তাই বলে ইলেকশন হবে না? ইলেকশনের পরে তো উনি প্রধানমন্ত্রী হতে পারে একটা উপনির্বাচনের মধ্য দিয়ে। যদি আমি ওনাকে দেখিয়ে বলি ইলেকশন উপযুক্ত নেই, 3 মাসে কেন 3 বছরও হবে না।
জি, একটা বিরতি নিয়ে ফিরছি, এখান থেকে শুরু করবো আমরা। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে, আবারও জেড.এস.এর ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছে আপনাদের বিরতি। আবার স্বাগত জেড.এস.এর ইনসাইড পলিটিক্সে, সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকার আসলে কতদিন থাকবে। আমাদের সঙ্গে আছেন আবুল কালাম আজাদ মজুমদার, আছেন শামসুজ্জামান দুদু। আবুল কালাম আজাদ মজুমদার, বিরতির আগে শামসুজ্জামান দুদু যেগুলো বলছিলেন, আসলে হতাশার কথাই বলছিলেন যে তাদের মামলা প্রত্যাহার হয়নি, পাশাপাশি নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছেন, নির্বাচন হলে অনেক সমস্যার সমাধান। সরকারের জন্য আসলে চাপ তৈরি করে কিনা, মানে চ্যালেঞ্জ কিনা বিষয়? সরকার পরিচালনা তো সবসময় চাপের। সরকার, যে কোনো সরকার যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা সমস্যা সংকুল দেশে সরকার পরিচালনা চাপের, এটা নিয়ে আলাদাভাবে আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সরকার পরিচালনা সবসময় চাপের। নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলো থেকে চাপ আছে, এটাও খুবই স্বাভাবিক একটা বিষয়। রাজনৈতিক দলগুলোর লক্ষ্যই থাকে একটা নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতায় যাবে, সেটা তাদের স্বাভাবিক একটা রাজনৈতিক প্রক্রিয়া। তাদের এই চাওয়ার মধ্যে কোনো ভুল নাই। খুবই স্বাভাবিক যে ওনারা চাইবেন যত দ্রুত সম্ভব নির্বাচন হোক, নির্বাচন হয়ে নির্বাচিত জনগণ সেটা কাছে ক্ষমতা যাবে। আর মজার ব্যাপার হচ্ছে, রাজনৈতিক দলগুলো এই চাওয়ার সাথে সরকারের কিন্তু কোনো জায়গাতে ভিন্ন মত নেই। সরকারও কিন্তু মনে করে যে এই দেশটা রাজনীতিবিদরাই পরিচালনা করবেন, তাদের হাতেই দেশ পরিচালনার ভার যাওয়া উচিত। দলগুলোর মধ্যে কোনো ভয় শঙ্কা দেখেন? মানে না, কোনো ভয় শঙ্কা অন্তত সরকারের সাথে যখন আলোচনা হয় তখন দেখি না। টকশোতে মাঝে মধ্যে মনে হয় যে কেউ কেউ হয়তো ব্যক্তিগতভাবে শঙ্কিত, কিন্তু যখন আমি দেখেছি যে রাজনৈতিক দলগুলো সরকারের সাথে আলোচনা করেছেন, বা বড় বড় সবকটা রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা যারা সরকারের সাথে বিভিন্ন সময় কথা বলেছেন, আমার ব্যক্তিগতভাবে সৌভাগ্য হয়েছিল এরকম অনেকগুলো আলোচনা সরকারের হয়ে থাকার। তো সেখানে আমি কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে তেমন কোনো শঙ্কা দেখিনি। আমি দেখেছি ওনারা সবাই ব্যর্থহীনভাবে সমর্থন দিয়েছেন, এবং ওনারা বলেছেন যে একটা যৌক্তিক সময় পর্যন্ত ওনারা ধৈর্য ধরতে প্রস্তুত। সরকারের মাত্র 3 মাস সময় গিয়েছে। হ্যাঁ, আমাদের সরকারের একটা সমস্যা হচ্ছে যে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। জি জি, এতদিনের এত দুঃশাসনের পরে এত লম্বা একটা সময় দুঃশাসনের মধ্যে দিয়ে মানুষ গেছে, এখন এই সরকারের কাছে অনেক ধরনের এক্সপেকটেশন আছে। এই এক্সপেকটেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, কারো কারো ক্ষেত্রে কিছু হতাশা তৈরি হচ্ছে। এগুলো খুব স্বাভাবিকভাবে নিচ্ছে সরকার, এগুলো মানে খুব শেষ পর্যায়ে একেবারে শামসুজ্জামান দুদু, যৌক্তিক সময় কতদিন? এটা আমার মনে হয় সরকার নির্ধারণ করলে ভালো হয়। তারপর আপনাদের মনের মধ্যে তো একটা কথা আছে, না না, আমরা যে ধরনের কথাই বলি না কেন, নেতাদের সরকার, আমি নিজে ব্যক্তিগতভাবে এই সরকারকে পজিটিভ সরকার বলে মনে করি। জি, আমার দৃঢ় বিশ্বাস এই সরকারের মধ্যে দিয়ে একটা ভালো নির্বাচন করা সম্ভব হবে। না, কিন্তু এই সংস্কার কি আপনি চান না? আমার সংস্কার, আমি সবসময় সংস্কারের পক্ষে। আমার পোশাক আশাক আপনি খেয়াল করবেন যে আমি মাসে মাসে না হলেও 6 মাস 1 বছর পর আমার পোশাক চেঞ্জ করি। তা আমি আমার মানসিক দিক থেকে সংস্কারের বিপক্ষের মানুষ না, কিন্তু এমন কোনো কাজে হাত দেওয়া ঠিক হবে না। আমি রাজনীতিবিদ হিসাবে বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে মানুষের মনোজগৎটাকে খুব গুরুত্ব মনে করি, যে আজকে আমার সমর্থক সে যেন আমার উপর বিরক্ত হওয়ার আগে আমি কাজটা শেষ করতে পারি। বিরক্ত হচ্ছে এখন? এই দেশে যে কোনো সরকার পরিচালনার জন্য বাস্তবতার সঙ্গে ভাবনার অনেক পার্থক্য থাকে। অর্থাৎ টাকা না পায়ের যখন বেকারের দৃষ্টিভঙ্গি, স্কুলে ভর্তি না হতে পারাটাও সরকারের ব্যর্থতা হিসাবে অনেকে চিহ্নিত করে ফেলতে পারে। সেই জন্য আমার দেশের, আমার যে দেশ বাংলাদেশ, সেই দেশে অতীতে সরকারগুলো কিভাবে অজনপ্রিয় হয়েছে আর কি চাইছে, এগুলো যদি আমরা বিশ্লেষণ করি না, এই সরকারের জন্য খুব টাফ। কিন্তু এর একটা পজিটিভ দিক সে যেটা ব্যাখ্যা করছে, যে সকল রাজনৈতিক দল এই সরকারকে এখনো পর্যন্ত ব্যর্থহীনভাবে সমর্থন দিয়েছে। এটা হচ্ছে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় ওই সমর্থনটাকে কাজে লাগানো। অনেক ধন্যবাদ। আমরা আশা করি সরকার এই বিষয় নিয়ে ভাববেন এবং যথাযথ পদক্ষেপ সামনে নেবেন নির্বাচনের জন্য, সংস্কারের জন্য। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা নেক্সট অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট 24 সঙ্গে থাকবেন।